রাত প্রায় 12টার সময় ছিল, গরমের রাত, আর আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘরের দরজায় কড়া নাড়া শুনলাম। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম সম্ভবত আমার ভাই হবে, কারণ বাড়িতে আমার আর ভাই ছাড়া আর কেউ ছিল না। আমি উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলেই বাইরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভাবলাম হয়তো এটা আমার ভুল ধারণা। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ দরজায় আগের চেয়েও জোরে কড়া নাড়া শুনলাম। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু কোনো উত্তর পেলাম না। ভয়ে ভয়ে আবার দরজা খুললাম, আর সেখানে আমার ভাই দাঁড়িয়েছিল। সে আমাকে বলল, কি হয়েছে দিদি? তুমি এত ঘাবড়ে গেলে কেন? সে আজ আমাকে একটু অদ্ভুতভাবে দেখছিল। আমি ভাবলাম হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু আমি কি করে জানতাম যে সেই রাতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আমার পুরো জীবন ধ্বংস করে দেবে, যা আমি চাইলেও কখনো ভুলতে পারব না। এখন আমি আপনাদের আমার জীবনের সেই সত্য বলতে যাচ্ছি যা আমি আজ পর্যন্ত সবচেয়ে গোপন করে রেখেছিলাম। এই সত্য এমন যা আমার প্রতিটি রাতের ঘুম আর প্রতিদিনের শান্তি কেড়ে নিয়েছে। এটি শোনার পর আপনারও রুহ কেঁপে উঠতে পারে। বন্ধুরা, গল্প শোনার আগে দৃঢ় হয়ে বসুন, কারণ গল্পটি খুবই ভয়ানক হতে যাচ্ছে। যদি আপনি চ্যানেলে প্রথমবার এসেছেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন গল্প শুরু করি। আমার বয়স তখন 20 বছর হয়ে গিয়েছিল, আর আমি নতুন করে যৌবনের দোরগোড়ায় পা রেখেছিলাম। আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছিলাম। সেই দিনগুলোতে গরমের মৌসুম ছিল, আর আমাদের কলেজ থেকে ছুটি মিলেছিল। প্রতিদিনের মতো আজও পুরো বাড়ি পরিষ্কার করার পর আমি আমার বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। ক্লান্তিতে আমার মনে হচ্ছিল যেন পুরো শরীর শক্ত হয়ে গেছে। আমি বিছানায় শুয়ে শান্তি পেতে চেষ্টা করছিলাম আর হাত দিয়ে মাথার মাসাজ করছিলাম। হঠাৎ আমার ভাই রাহুল আমার ঘরে এল এবং দরজা বন্ধ করে বলল, কি হয়েছে দিদি? তুমি ঠিক আছো তো? আমি বললাম, কি ভাই, মা সব কাজ আমার উপর চাপিয়ে দিয়ে চলে যায়। কলেজের ছুটি কি হল? পুরো বাড়ির দায়িত্ব আমার উপর এসে পড়ল। উপর থেকে কাজের বায়ু ছুটিতে। আমি পারি না এই বাড়ির কাজগু। আমার কথা শুনে সে আমার পাশে বসে বলল, আমার প্রিয় বোন, কোনো সমস্যা নেই। আমি এখনই তোমার জন্য দুধ নিয়ে আসি। তা খেলে তুমি শান্তি পাবে। কি? রাহুলের কথা শুনে আমি হাসলাম আর বললাম, তুমি শুধু বাইরে থেকে খাবার নিয়ে এসো। আমি একটু ঘুমিয়ে নিই, তাহলে আমার অবস্থা একটু ভালো হবে। কি? রাহুল ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ঠান্ডা দুধের গ্লাস নিয়ে সে ফিরে এল। আমার তার উপর খুব স্নেহ হচ্ছিল। দুনিয়ায় খুব কম ভাই আছে যারা তাদের বোনের এত খেয়াল রাখে। আমি তাকে অনেক আশীর্বাদ দিতে লাগলাম আর সে যে দুধ এনেছিল তা খেতে লাগলাম। দুধ খেয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। রাহুল বলল, চলো দিদি, আমি তোমার মাথা টিপে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। সে আমার পাশে বসে তার হাত দিয়ে আমার মাথা টিপতে লাগল। তার হাত থেকে আমি শান্তি পেতে লাগলাম আর আমার মাথার ব্যথাও কমে গেল। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়লাম। আমার কোনো খেয়ালই ছিল না যে আমি কতক্ষণ ঘুমিয়েছি। যখন আমার চোখ খুলল, আমি ঘড়িতে সময় দেখলাম, রাত 9:00 বেজেছিল। সম্ভবত ক্লান্তির কারণে আমি সময়েরই অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। মা এবং বাবা অফিস থেকে ফিরে এসেছিলেন। আমার কিছুই বুঝতে পারছিল না এবং আমার পুরো শরীরে ব্যথা হচ্ছিল। আমি বিছানা থেকে উঠে বাথরুমে যাচ্ছিলাম, এমন সময় আমার মাথা ঘুরে উঠল। মনে হচ্ছিল সবকিছু যেন ঘুরছে, এবং যদি দেয়ালে হাত না দিতাম তাহলে হয়তো পড়ে যেতাম। নিজেকে সামলে নিয়ে আমি ফ্রেশ হয়ে বাইরে এলাম। দেখলাম সবাই খাবারের টেবিলে বসে আছে এবং আমার আসার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে আরাম করে চেয়ারে বসলাম। আমার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল এবং ক্লান্তিতে আমার পুরো শরীরে ব্যথা হচ্ছিল। রাহুল দেখল যে আমি ক্লান্ত, তাই সঙ্গে সঙ্গে মাকে বলল, মা দেখো, অঞ্জলি দিদির উপর কাজের চাপ একটু কম করো। আরে যদি কাজের লোক না আসে তাহলে তার জায়গায় অন্য কাউকে রাখো। এই অসহায় সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। দেখো, এর রঙও পাণ্ডুর হয়ে গেছে। কি সত্যিই আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মা এবং বাবা দুজনেই কাজ করতেন, কারণ শুধু বাবার চাকরি থেকে বাড়ির খরচ চালানো কঠিন ছিল। সাথে আমাদের পড়াশোনার খরচও অনেক ছিল, তাই মাও সেই একই কোম্পানিতে কাজ করতেন যেখানে বাবা কাজ করতেন। আমরা দুই ভাইবোন কলেজে যেতাম, কিন্তু গ্রীষ্মের ছুটির কারণে বাড়িতেই ছিলাম। আমি একটা বিষয় লক্ষ্য করেছিলাম যে গত কয়েক সপ্তাহ ধরে রাহুল আমার খুব কাছাকাছি হয়ে উঠছিল। যেদিন থেকে আমার কলেজ থেকে ছুটি শুরু হয়েছিল সেদিন থেকে সে আমার অতিরিক্ত যত্ন নিতে শুরু করেছিল। যদি আমি বাড়ির কোনো কাজ করতাম তাহলে সে এসে সাহায্য করত।
কখনো কখনো কাজ করতে গিয়ে আমি ক্লান্ত বোধ করলে সে আমাকে আরাম করে বসিয়ে আমার মাথা মালিশ করে দিত। যখন আমি তাকে মানা করতাম তখন সে হেসে বলত, না দিদি, তুমি অনেক কাজ করো। এখন আমার অধিকার হয়েছে যে তোমাকে আরাম দেবগু। আমি তাকে থামাতে পারতাম না এবং চুপচাপ শুয়ে থাকতাম। কিন্তু এক রাতে যা ঘটেছিল তা আমার হুঁশ উড়িয়ে দিয়েছিল। রাহুল কি কখনো এমন করতে পারত? আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, মধ্যরাতের দিকে আমি অনুভব করলাম যেন কেউ আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে বিছানার কাছে আসছিল এবং আমি ঘুমের মধ্যেও টের পাচ্ছিলাম যে কিছু অদ্ভুত ঘটছে। আমি সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনি অনুভব করলাম এবং চোখ খুললাম। ঘর সম্পূর্ণ অন্ধকারে ডুবেছিল এবং যখন আমি উঠে দেখলাম তখন ভিতরে কেউ ছিল না। শুধু ঘরের দরজা একটু খোলা ছিল এবং আমার মনে ছিল যে আমি সবসময় ঘুমানোর আগে দরজা বন্ধ করে ঘুমাই। তাহলে সেটা কিভাবে খুলল? আমি চুপচাপ উঠে দরজা লক করে আবার বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু যেই আমি চোখ বন্ধ করলাম, আবার আমি কিছু পায়ের শব্দ শুনতে পেলাম, যেন কেউ বিছানার কাছে এসে বসেছে। তখন আমি অনুভব করলাম যেন কেউ আমার কাছে এসে তার হাত বাড়াচ্ছে। আমি উল্টে দেখলাম, কিন্তু কেউ ছিল না। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল এবং আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমি আতঙ্কিত হয়ে ঘরের লাইট জ্বালালাম এবং দরজা খুলে বাইরে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আজকের আগে কখনো এমন হয়নি। আমার তৃষ্ণা পেয়েছিল, তাই আমি ঘরের দরজা খুলে বাইরে বের হলাম। ঠিক সেই সময় রাহুলও তার ঘর থেকে বেরিয়ে এলো। আমাকে দেখে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এখনও জেগে আছো? আমি উত্তর দিলাম, কিছু না, শুধু মনে হচ্ছিল যেন ঘরে কেউ আছে। খুব পানি খেয়ে আমি আবার ঘরে এলাম এবং পিছন পিছন সেও চলে এলো। সে বলল, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি তোমার ভয় লাগে তাহলে আমি তোমার পাশে শুয়ে থাকি। আমি তাকে মানা করলাম, না, তোমার কোনো ঝামেলা করার দরকার নেই। যাও এবং আরাম করো। কিন্তু সে জিদ ধরে বলল, আমি তোমাকে কোনো অবস্থাতেই একা ছাড়তে পারব না। তোমার স্বাস্থ্য খারাপ হতে পারে। আমি তোমাকে কষ্টে দেখতে পারব না। তুমি ঘুমাও, আমি এখানেই শুয়ে থাকব। শেষ পর্যন্ত তার জিদের কাছে আমাকে নতি স্বীকার করতে হল। আমি বিছানায় শুয়ে পড়লাম এবং সেও সোফায় বালিশ রেখে আমার পাশেই শুয়ে পড়ল। কিন্তু সেই রাতে আমি অনুভব করলাম যেন কেউ আমাকে দীর্ঘক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখছে। সে আমার চুল সিথিতে সাজিয়ে নিচ্ছে, আমার মুখে আঙুল বুলিয়েছিল এবং আমি ঘুমিয়েছিলাম। পরের সকালে যখন আমি উঠলাম তখন আমার মেজাজ খুব অদ্ভুত ছিল। কিন্তু যখন আমি নিজের দিকে তাকালাম তখন আমি হতবাক হয়ে গেলাম। ভাগ্যিস আমি নিজেকে দোপাট্টা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার শার্ট এলোমেলো হয়ে গিয়েছিল। আমি অবাক হয়েছিলাম, কারণ আজকের আগে আমি কখনো এভাবে আরামে ঘুমাইনি। আজ আমি খুব খুশি বোধ করছিলাম, জানি না কী কারণে। আমি আমার ভাইয়ের দিকে তাকালাম, সেও খুব খুশি ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আজ এত খুশি কেন? সে বলল, যার তোমার মতো বোন আছে সে কেন খুশি হবে না? বাড়ির সব কাজ সেরে যখন আমি বসেছিলাম তখন রাহুল তেল নিয়ে আমার কাছে চলে এলো এবং বলল, অঞ্জলি দিদি, তুমি তোমার চুল খুলে দাও। আমি তোমার মাথায় মালিশ করে দিচ্ছি গু। তার আচরণ আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। আমি বললাম, এটা তোমার কাজ নয়, যাও পড়াশোনা করো। আমার মালিশের দরকার নেই কিন্তু সে আমার কথা শুনল না এবং নিজে থেকেই আমার চুল থেকে কাঁচি সরিয়ে বলতে লাগল, আপনি নাখিরা করবেন না। ভাগ্যবানদেরই এমন ভাই মেলে। যখন আপনার ভাই আপনার সুন্দর রেশমি চুলে মালিশ করতে চায় তখন আপনার কি সমস্যা হতে পারে? আসুন, আমি আপনার মাথার মালিশ করে দিচ্ছি, আপনি অনেক সুখ পাবেন গু। সে আমাকে উঠিয়ে ঘরে নিয়ে গেল। আমি বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। আমার চুল বিছানা থেকে নিচে ঝুলছিল। সে আমার পাশে বসে আমার চুল মালিশ করতে লাগল। রাহুল আমার থেকে 1 বছর ছোট ছিল, কিন্তু আমাকে নাম ধরে ডাকত। সে বলত, আপনি এত সুন্দর যে আপনাকে দেখলে মনে হয় আপনি সব সময় এভাবেই হাসবেন আর আমি আপনার সুযোগ নিতে থাকব। সে আমার মাথা মালিশ করছিল আর তার হাতে যেন জাদু ছিল। আমি এত মজা পেলাম যে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে লাগলাম। তেলের গন্ধ ছিল অসাধারণ। তেলের হালকা গন্ধ ঘরে ছড়িয়ে পড়েছিল। আমি কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলাম, এটা কোনো তেল? সে হেসে উত্তর দিল, এটা বিশেষ তেল যা আপনার সুন্দর চুলকে আরও চকচকে করবে। আপনার চুলের বিশেষ যত্নের জন্যই এটা এনেছি। তার কথা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। আমি বুঝতে পারছিলাম না সে কিভাবে কথা বলছে। মালিশের সময় কখন আমি ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। কিছু সময় পরে যখন আমার চোখ খুলল তখন আমার পুরো শরীরে ভারী ভাব অনুভব করছিলাম।
মনে হচ্ছিল যেন কেউ আমার উপর অনেক ওজন চাপিয়ে দিয়েছে। আমার পা ও হাতে অদ্ভুত ব্যথা ছিল, যেন আমি ঘণ্টার পর ঘণ্টা কোনো ভারী বোঝার নিচে ছিলাম। পুরো শরীরে ব্যথা ছড়িয়ে পড়েছিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম এবং চারদিকে তাকালাম। আমার কাপড় হালকা ভিজে গিয়েছিল আর পাখাও বন্ধ ছিল। ঘরে গরমের অনুভূতি হচ্ছিল। আমি মাথা ঘুরতে ঘুরতে বিছানা থেকে নিচে পা রাখলাম, কিন্তু পায়ে যেন কোনো জোর ছিল না। আমি আমার ভাইকে দেখলাম, যে শান্ত ও স্বাভাবিক দেখাচ্ছিল। কিন্তু এসব কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। খুব কষ্টে নিজেকে টেনে আমি বাথরুমে পৌঁছলাম এবং ফ্রেশ হয়ে এলাম। আয়নায় নিজের অবস্থা দেখে মনে হলো যেন আমি সারারাত ঘুমানোর বদলে কোনো কঠোর পরিশ্রমের কাজে লেগেছিলাম। যখন আমি ঘর থেকে বের হলাম তখন হালকা ফিসফিস শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল যেন কেউ কারো সাথে কথা বলছে। ঘরে আমার ও রাহুল ছাড়া আর কেউ ছিল না। তাহলে সে কার সাথে কথা বলছিল? তৃষ্ণার কারণে আমি প্রথমে কিচেনে পানি পান করতে গেলাম, কিন্তু তখন পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেছিল। যেই আমি কিচেনের দরজার কাছে পৌঁছলাম, রাহুল বসার ঘর থেকে বের হতে দেখলাম। তার হাতে অনেক নোটের বান্ডিল ছিল, আর তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল। আমার কপালে ভাঁজ পড়ে গেল। সে আমাকে দেখে চমকে গিয়ে বলল, দিদি, আপনি উঠে গেছেন? আমি কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এত টাকা কোথা থেকে এল? সে হতবাক হয়ে গেল এবং তাড়াতাড়ি তা পকেটে রাখার চেষ্টা করতে লাগল। আমি তার হাত ধরে টাকা বের করে নিয়ে জোর দিয়ে বললাম, সত্যি বলো, এত টাকা তোমার কাছে এল কী করে? সে ভয় পেয়ে গিয়ে বলল, দয়া করে বাবাকে বলো না। এ টাকা বাবার এক বন্ধু পুরানো ধার শোধ দিয়েছে। আমি ভেবেছিলাম এ দিয়ে মোবাইল কিনে নেব। তার কথা শুনে আমার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। আমি তাকে ধমকে বললাম, তুমি কি ঘরের অবস্থা একটুও বুঝতে পারছ না? মা বাবা দুজনেই কত কষ্ট করছেন, আর তুমি এ টাকা দিয়ে মোবাইল কিনতে চাও? সে লজ্জিত হয়ে টাকা আমার হাতে দিয়ে দিল। আমি সেই টাকা রাতে বাবাকে দিয়ে দিলাম। সেই রাতে রাহুল আমার সাথে একটি কথাও বলল না এবং তাড়াতাড়ি ঘুমাতে চলে গেল। পরের দিন আমি কিচেনে কাজ করছিলাম, যখন রাহুল তার বন্ধুদের সাথে ঘরে ঢুকল। আমি যতটা অবাক হলাম ততটা কম ছিল, কারণ সে তার বন্ধুদের সরাসরি লাউঞ্জে নিয়ে এসেছিল। সেই সময় আমি দোপাটা খুলে বাসন মাজছিলাম, যখন তারা সবাই হাসতে হাসতে ভিতরে এল। আমি তাড়াতাড়ি দোপাটা উঠিয়ে নিলাম এবং রাহুলকে বোঝাতে লাগলাম, এটা কী রকম ব্যবহার? তুমি জানো এই সময় মা বাবা বাড়িতে নেই, তবুও এদের বাড়িতে নিয়ে এসেছ? রাহুল হেসে বলল, দিদি, এ বাড়ি আমারও, আর আপনার কোনো সমস্যা হওয়া উচিত নয়। যাই হোক, এরা আমার বিশেষ বন্ধু। আপনি তাদের জন্য খাবার বানিয়ে দিন। সে আমার উপর বেশ রাগান্বিত হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমি কি করতাম? খাবার তো বানাতেই হতো। আমি বাধ্য হয়ে খাবার তৈরি করলাম এবং টেবিলে সাজিয়ে দিলাম। আমি লক্ষ্য করলাম যে তার বন্ধুরা বারবার আমার দিকে তাকাচ্ছিল। তারা সবাই রাহুলের বন্ধু ছিল এবং অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেন আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আমি তৎক্ষণাৎ আমার ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। তাদের চলে যাওয়ার পর আমি রাহুলকে কঠোর ভাষায় বললাম, আবার তোমার বন্ধুরা এই বাড়িতে দেখা দিলে আমি মা বাবাকে সব বলব। রাহুল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল, তারপর হাসতে হাসতে বলল, ঠিক আছে, তারা আসবে না। কিন্তু আপনি মা বাবাকে কিছু বলবেন না কি? রাহুলের আচরণ আমার কাছে কিছুটা অস্বস্তিকর লাগছিল, কারণ সে আমাকে অদ্ভুতভাবে দেখতে শুরু করেছিল। সেই রাতে আমি বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার পায়ে হাত দিয়েছে। আমি হঠাৎ করে উঠে বসলাম এবং দেখলাম রাহুল আমার পায়ে তার কোলে রেখে ম্যাসাজ করছে। আমি তাকে এভাবে করতে মানা করলাম, কিন্তু সে বলতে লাগল, আমি যা করছি আমাকে করতে দাও। এই বাড়িতে একমাত্র আমি আছি যাকে তোমার এত চিন্তা। মা বাবা তো শুধু তাদের কাজ নিয়েই ব্যস্ত। যাই হোক, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। রাহুলের হাতের ম্যাসাজে আমি গভীর ঘুমে হারিয়ে গেলাম। কিন্তু যখন আমার চোখ খুলল, আমার হুঁশ উড়ে গেল। আমার মাথা ভয়ানকভাবে ঘুরছিল। বিছানার চাদর একদম এলোমেলো হয়ে গিয়েছিল। বিছানায় একটি পুরুষের শার্ট এবং পারফিউম রাখা ছিল। এই জিনিসগুলো কার ছিল? আমি কিছুই বলতে পারলাম না। মাথায় এত তীব্র ব্যথা ছিল যে আমি আবার বিছানায় পড়ে গেলাম, যেন আমি পুরোপুরি সচেতন ছিলাম না। এখন আমি বুঝতে শুরু করেছিলাম, যখনই আমার ভাই সেই তেল দিয়ে আমার মাথার ম্যাসাজ করত, আমি এত গভীর ঘুমে কেন পড়ে যেতাম। আমি কাছাকাছি কারো ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম, কিন্তু কে কথা বলছিল আমি চিনতে পারলাম না। শুধু রাহুলের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম।
মনে হচ্ছিল সে আমার ঘরে আছে এবং আমাকে জাগানোর চেষ্টা করছে। কিন্তু আমি কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর যখন আমার চোখ খুল, পুরো দৃশ্য আমার চোখের সামনে ঘুরতে লাগল। আমি প্রথমে বিছানার দিকে তাকালাম, যেখানে শার্ট এবং পারফিউম ছিল, কিন্তু এখন সেখানে কিছুই ছিল না। আজ আবার আমার অবস্থা খুব অদ্ভুত ছিল। আমি তো শিশু নই যে এগুলো বুঝতে পারব না। বাড়িতে আমার এবং রাহুল ছাড়া আর কেউ ছিল না। তাহলে আমার ঘুমানোর পর এমন কি হচ্ছিল যে আমার পুরো শরীর পানিতে ভিজে যেত? শুধু তাই নয়, আমার শরীর ব্যথায় কুঁকড়ে গিয়েছিল এবং রং একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দিন দিন আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম। সেদিনও রাহুল আমার কাছাকাছি আসার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো অজুহাত দিয়ে আমার ঘরে চলে এলাম। মাথায় অদ্ভুত সব চিন্তা আসতে শুরু করেছিল। স্বাস্থ্যও বেশ খারাপ ছিল। মা আমার অবস্থা দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি ঠিক দেখাচ্ছ না। গিয়ে আমি কিছু বললাম না। মা বললেন পরের দিন তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। সেই রাতে আমি বারবার উঠছিলাম এবং ঠিকমতো ঘুমাতে পারছিলাম না। পরের দিন আমার মা-বাবা রোজের মতো তাদের কাজে চলে গিয়েছিলেন। তাদের হয়তো আমার কোনো খবরই ছিল না। আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম, যেখানে আল্ট্রাসাউন্ডে জানা গেল আমি গর্ভবতী। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শেষ পর্যন্ত এটা আমার সাথে কে করতে পারে? রাহুল আমার ভাই ছিল। কিন্তু তারপর আমার মাথায় এল সে আমার সৎ ভাই। সে মায়ের দ্বিতীয় বিয়ের সন্তান, আর আমি ছিলাম তাদের প্রথম বিয়ের সন্তান। এ ধরনের চিন্তাটাই আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম না কিভাবে মা-বাবাকে এটা বলবো। রাহুল আমার সৎ ভাই, যখন আমার পাশে বসত, কখনো আমার হাত ধরে রাখত, কখনো গাল টেনে ধরত। তার আচরণ আমাকে বিব্রত করছিল, কিন্তু আমি তাকে কিছু বলতে পারছিলাম না। আমার মাথায় শুধুই এক প্রশ্ন ঘুরছিল, শেষ পর্যন্ত আমার সাথে এটা কে করতে পারে? তারপর একদিন আমি আমার ঘরে মোবাইলের ক্যামেরা ফিট করে রেখেছিলাম, যাতে সত্য সামনে আসে। সেই দিন আমাদের মা-বাবা বাড়িতে ছিলেন না। রাহুল আবার আমার কাছে এল এবং আমার মাথার ম্যাসাজ শুরু করল। আমি পুরো চেষ্টা করলাম যেন না ঘুমাই। কিন্তু সেই তেল এত অদ্ভুত ছিল যে আমি তার গন্ধে অজ্ঞান হয়ে গেলাম। 1 ঘণ্টা পর যখন আমার চোখ খুল, মা-বাবা বাড়ি ফিরে এসেছিলেন। আমি প্রথমে ক্যামেরার রেকর্ডিং দেখলাম। যা দেখলাম তা আমার হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রাহুল আমার ঘরে তার বন্ধুদের নিয়ে আসত, যারা আমার সাথে খারাপ আচরণ করত। তারপর তাদের কাজ শেষ হলে তারা রাহুলকে টাকা দিয়ে চলে যেত। যখন আমি এই সত্য জানতে পারলাম, আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম। রাগে আমি আমার ঘর থেকে বেরিয়ে এলাম এবং রাহুলের গলা ধরে থাপ্পড় মারতে শুরু করলাম। আমার চিৎকার শুনে মা-বাবাও সেখানে চলে এলেন। বাবা আমার হাত ধরে রাগে বললেন, কি হয়েছে? তুমি তাকে কেন মারছ? হুঁশে আছো? পাগল হয়ে গেছ? আমি কাঁদতে কাঁদতে ভিডিওটি দেখালাম যে এই নীচ মানুষটি আমার সাথে কি করছিল। ভিডিও দেখার পর মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এটি দেখে বাবাও প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি রাগে রাহুলকে ধরে ফেললেন এবং তাকে মারতে শুরু করলেন। তার মুখ ও নাক থেকে রক্ত পড়ছিল। রাহুল রাগে বলল, আমি তাকে কখনোই নিজের বোন হিসেবে ভাবিনি। আমার টাকার প্রয়োজন ছিল, লোকেরা এর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে প্রস্তুত ছিল। আমার প্রয়োজন মেটাতে আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছে। আমি কান ঢেকে শুধু কাঁদতে লাগলাম। বাবা তাকে এত মারলেন যে সে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সে বাড়ি থেকে পালিয়ে গেল এবং আর কখনোই সেই বাড়িতে ফিরে আসেনি। এই ঘটনা ভুলে যাওয়া তো দূরের কথা, এটি স্মরণ করলেই আজও আমার রুহ কেঁপে ওঠে। ভাই সেই হয় যে তোমার নিজের রক্তের সম্পর্কের হয়। কোনো অপরিচিত পুরুষের হাতে তোমার মেয়েকে ছেড়ে দেওয়া একটি বড় ভুল হতে পারে, কারণ কিছু শয়তানি চিন্তার মানুষ সব সময় এই সুযোগ খোঁজে যে কখন তারা কোনো নির্দোষের ইজ্জত নষ্ট করতে পারে। আমার ভিডিও দেখার সকল দর্শকদের কাছে আমার অনুরোধ, তোমাদের বোন বা মেয়েদের কখনোই কোনো অপরিচিত পুরুষের হাতে একা ছেড়ে দিও না। শুধু মেয়েদের লালনপালন করো না, তাদের স্বাবলম্বী ও আত্মরক্ষায় সক্ষম হওয়া শেখাও। এই পুরো ঘটনায় তোমরা কার ভুল মনে কর? আমাদের বাবা-মায়ের, যারা টাকা কামানোর চেষ্টায় আমাদের দিকে কখনোই মনোযোগ দেননি, নাকি আমার, যে তার সৎ ভাইকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করত, নাকি এই সমাজের, যে মেয়ে দুর্বল ও অসহায় মনে করে? তোমাদের মতামত আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে অবশ্যই বলো যে এই পুরো ঘটনায় তোমরা কাকে ভুল মনে কর। আমি আমার গল্প তোমাদের সাথে শেয়ার করছি যাতে এটি অন্য কারো জন্য একটি শিক্ষা হতে পারে। এটি শুধু একটি ঘটনা নয়, একটি সতর্কতা যে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
যদি তোমরা আমার এই গল্পটি পছন্দ কর এবং মনে কর যে এটি শুনে অন্য কেউ সচেতন হতে পারে, তবে এটি অবশ্যই শেয়ার করো। যদি তোমরা এমন আরও গল্প শুনতে চাও যা বিনোদনের পাশাপাশি একটি বার্তাও দেয়, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বেল আইকন টিপতে ভুলো না যাতে তোমরা আমার প্রতিটি নতুন গল্প সময়মতো পেতে পার। কাল আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।